This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে সম্প্রীতির সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। সম্প্রীতি, এই মুহূর্তে তো নির্বাচন কমিশনের এসআইআর মোড একেবারে শেষ পর্যায়ে রয়েছে, তাই বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস ইতিমধ্যে উঠে আসছে যেগুলো আরো একবার করে চেক করতে বলা হয়েছে। 2002 এর ভোটার তালিকায় নাম নেই, তাই বাবা ঠাকুরদার নামে ফর্ম ফিল আপ করেছেন অনেকেই, যেমন আমিই করেছি। কিন্তু এরকম বেশ কিছু বুথ রয়েছে যেগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং ফের খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শ্রাবন্তী। শ্রাবন্তী, যদি প্রোজেনিক ভোটারের কথা বলা হয়, মানে বংশক্রম দেখিয়ে ভোটারের কথা বলা হয়, তাহলে আমার বয়সে অনেকেই রয়েছেন, আমি যেমন প্রোজেনিক ভোটার হতে চলেছি। সেক্ষেত্রে উদ্বেগের জায়গাটা কেন? প্রোজেনিক ম্যাপিং এর কথা কেন আরো একবার বলা হচ্ছে? কোন কোন বুথের কথা বলা হচ্ছে শ্রাবন্তী? দেখো, একটা বিষয় পরিষ্কার যে যাদের নিয়ে মূলত অভিযোগ তুলছেন বিভিন্ন রাজনৈতিক নেতারা, যে অনুপ্রবেশকারী তাদের যদি আসা হয় এবং সেক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের ডকুমেন্ট যখন বানাচ্ছেন, তখন এদেশে 2002 তারা কোনো একটা লিঙ্ক খুঁজে বার করছে। ঠিক এখানেই দেখা যাচ্ছে যে বহু জায়গায় 100% প্রজনীর এই ধরনের ভোটার রয়েছেন, অথবা 50%-এরও বেশি। ইলেকশন কমিশনের বক্তব্য রয়েছে যেখানে 50% এরকম ভোটার খুঁজে পাওয়া যাবে, এটা আরেকবার খতিয়ে দেখতে হতেই পারে। সেখানে বাবা মা দাদু ঠাকুমা ইত্যাদির একটা লিঙ্ক পাওয়া যেতেই পারে, কিন্তু সেটা কতখানি সত্য, সেটা কি আদৌ সেই বাবা মা তাকে আদার্স ডকুমেন্টসেও সেই ধরনেরই আত্মীয়ের কথা উল্লেখ হয়েছে, এটাই খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। এবং যাতে রুল অফিসাররাও এই ব্যাপারটা নিয়ে নজরদারি করেন তার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের। শ্রাবন্তী, যে কারণে আমরা রাজ্যে বিভিন্ন জায়গা থেকে এই অভিযোগগুলো পাচ্ছি যে বাইরে থেকে এসে, মানে বিশেষ করে বাংলাদেশ থেকে এসে অনেকে এইখানকার বাসিন্দাকে বাবা সাজিয়ে মা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলছেন, সেই বিষয়গুলো কি আরো খুঁটিয়ে দেখার জন্য এই বিষয়টা ডিসিশন নেওয়া হচ্ছে? এখন শর্মিষ্ঠা, এবং পরপর লিঙ্ক যদি আমরা দেখি, কিছু একেবারে শুরুর দিন যেদিনকে সুব্রত গুপ্ত স্পেশাল অবজারভার তিনি দায়িত্বে এলেন, তার বক্তব্য ছিল যে এতদিন পর্যন্ত শুধুমাত্র বিএলও একটা এডিট অপশন থাকতো, যেটাতে ছোটখাটো এডিট করা যেত, কিন্তু কারো যদি নাম মৃত, যেমন যদি কোনো মৃতদের হিসেবে নাম তুলে দেওয়া হয়, সেটা কিন্তু এডিটের অপশন থাকতো না। অবজারভারদেরই দায়িত্ব। একদম আরো একবার খতিয়ে দেখা প্রয়োজন। আমরা কি শুধুমাত্র প্রয়োজনীয় ম্যাপিং এর কথা বলছি? আমরা কিন্তু বিভিন্ন উদাহরণ আপনাদের সামনে তুলে ধরবো। কারণ সিজার বলো না যে সীমান্তবর্তী জেলায় এরকম অভিযোগ উঠে আসে। বসিরহাটের ছবি দেখবেন নাকি, ভারতীয় বাবার বাংলাদেশি ছেলে বাদুড়িয়াতে এসআইআর এর ফর্ম জমা পড়তে ঘটনা জানাজানি হলো। বাদুড়িয়ায় ফের খোঁজ মিলল বাংলাদেশির এবং তার বাবা নাকি ভারতীয়। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী দীপঙ্কর। দীপঙ্কর, অনেক জায়গায় এরকমও অভিযোগ আসছে যে বাবা জানেনই না তার আরো একটা ছেলে রয়েছে, ভোটার তালিকা যখন আসছে তখন জানছেন যে বাবা এই ছেলে আমার কবে হলো। এখানেও কি সেই রকমই অভিযোগ নাকি? কি বলছেন? যাকে বাবা সাজানো হয়েছে তিনি কি বলছেন? দেখো, একদমই তাই। বাদুড়িয়া শায়েস্তানগর 1 নম্বর পঞ্চায়েতের মাগুরালি গ্রামে বসবাস করতো এবং সেখানেই যখন এফআইআর এর ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিল, তাতে খোদাবক্স মোল্লাকে বাবা হিসেবে দেখানো হয়েছে এবং তারপরই স্থানীয় লোকজন দেখতে পেয়ে জানতে পারে এবং পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করলে তারা বুঝতে পারেন যে এই মহিদুল ইসলাম মোল্লা, যার বাংলাদেশের নাম হচ্ছে মহিদুল মন্ডল, সে এখানে যখন নাম তুলেছে তখন তার খোদাবক্স মন্ডলকে বাবা বানিয়েছে, মোল্লাকে বাবা বানিয়েছে এবং এটা স্বাভাবিকভাবে অবৈধভাবে হয়েছে এমনটা স্থানীয়দের দাবি। এবং গোটা বিষয়টি বিএলও কে জানানো হয়েছে এবং বিএলও গোটা বিষয়টি উচ্চপদস্থ অফিসারদের কাছে জানাবেন, তারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন এক্ষেত্রে কি হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই সীমান্তবর্তী এলাকায় এরকম ঘটনা, এই এফআইআর আবহে আমরা অনেক মানুষের সঙ্গে ক্ষেত্রে দেখলাম, যারা কেউ কখনো শ্বশুরকে বাবা বানিয়েছে, কখনো অন্য লোক যে জানেই না তাকে বাবা বানিয়েছে। হয়তো নির্বাচন কমিশন এই প্রয়োজনী ম্যাপিং এর কথা বলছেন এবং বলছেন যে এই বুথগুলো যেখানে প্রায় 200% ঘটনা দেখা যাচ্ছে, প্রয়োজনী ভোটারের সংখ্যা বাড়ছে, তাই সেইগুলো আরো একবার খতিয়ে দেখা প্রয়োজন এই কারণগুলোতে। অনেক ধন্যবাদ দীপঙ্কর। মহিদুল মন্ডল বাংলাদেশি পাসপোর্টে এসেছিল, এসে এখানে আমার বাবা মার নামে বাবা মার পেপারস তুলে ও হচ্ছে ভোটার হয়েছে। আমরা চাচ্ছি যে আমার বাবা মার নাম কেটে দিয়ে বাংলাদেশে চলে যাক। ওখানে ছিল মহিদুল মন্ডল, এখানে এসে মহিদুল মোল্লা হয়েছে। এই যে মহিদুল ইসলাম মোল্লা এখন এখানকার নাম, আগে অন্য নাম ছিল বাংলাদেশ থেকে পাসপোর্টে এখানে এসেছিল। আসার পরে এখানে থাকতো আশেপাশে, থাকার পরে আমার দাদু খোদাবক্স মোল্লা তার নাম ব্যবহার করে সমস্ত ডকুমেন্টস তৈরি করেছে। এখন এসআইআর ফর্ম ফিল আপ করেছে আর আমরা
জানতে পেরে এসপি অফিসে বা বিডিও অফিসে সব জায়গায় কমপ্লেন করেছি। সেই ব্যক্তি যদি তার লিঙ্ক থাকে, সে কোথা থেকে লিঙ্ক আসলো কি না আসলো সেটা বড় কথা না, সে যে 2002 এর লিঙ্ক দেখায়, সেই তরফ থেকে আমাদের যেভাবে নির্বাচন কমিশনের তরফ থেকে ট্রেনিং এ যেভাবে এসছে তাকে ফিল আপ করানো হবে। এবার অভিযোগের ভিত্তিতে যদি তার নাম কাটানোর ব্যাপার থাকে, আমাদের বিএলওদের সেই জায়গায় কোনো পাওয়ার নেই, কিন্তু তার ফর্মটা ফিল আপ করাতে হবে। এবং এর পরবর্তীকালে যখন অবজেকশন যে ব্যাপারটা থাকবে, ক্লেম অন অবজেকশন পিরিয়ড 1 মাস চলবে, তার ভিত্তিতে যদি কেউ অভিযোগ দায়ের করে, সে যে কোনো ব্যক্তি অভিযোগ করলে সেক্ষেত্রে নির্বাচন কমিশন ব্যাপারটা দেখবেন। শায়েস্তানগর 1 নম্বর পঞ্চায়েতের মহিদুল মণ্ডল, তার বাড়ি বাংলাদেশের সাতক্ষীরায়, সে এদেশে এসে একজন ব্যক্তিকে তার বাবা বানিয়ে এদেশের শাসক দল অর্থাৎ তৃণমূলের লিডারদের প্রত্যক্ষ সহযোগিতায় সে ফর্জি কাগজপত্র বানিয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে ভোটার লিস্টে নাম তুলেছে। তো এটা শুধুমাত্র একটা উদাহরণ নয়, আমরা প্রেসের কাছে অন্তত এরকম সমস্ত বসিরহাট জেলায় 50টা উদাহরণ তুলে ধরেছি। এরাই হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংক। যারা এইভাবে অনুপ্রবেশ করার পরে এদেশে নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করেছে নানা অবৈধ উপায়ে, সেইগুলো তো অপরাধী, তার জন্য বিচার প্রক্রিয়া চলুক, তাদের নাগরিকতা চলে যাক। কিন্তু একই সাথে ওদেরকে যারা এদেশে ঢুকিয়েছিল, সেই সীমান্তরক্ষী বাহিনী বা তাদের যারা নিয়ন্ত্রক, তাদেরকে আগে খোঁজা দরকার, তাদেরকেও এদেশ থেকে বের করে দেওয়া দরকার। আর ঠিক যখন এই প্রয়োজনীয় ভোটারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এই প্রশ্ন উঠছে এবং কমিশনের থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে 4 সংখ্যালঘু অধ্যুষিত জেলায় 50 বিধানসভায় তার সংখ্যা বা তার পার্সেন্টেজ অনেকটাই বেশি। খুব স্বাভাবিকভাবে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, উত্তর 24 পরগনা, এই সমস্ত জেলাগুলো এখন কমিশনের স্ক্যানারে রয়েছে। জেলার 50 বিধানসভায় 2002 সালের পর থেকে অস্বাভাবিকভাবে ভোটার বৃদ্ধি পেয়েছে। তাই কমিশনের নজরে রয়েছে এই মুহূর্তে শামশেরগঞ্জ, সুতি, চোপড়া, দেগঙ্গা, বেলডাঙ্গা, রেজিনগর, ভাঙড়, মেটিয়া বুরুজ, বসিরহাট। আর এখানেই প্রশ্ন উঠছে, এই সমস্ত যে 4 সংখ্যালঘু অধ্যুষিত জেলা, তার যে 50 বিধানসভা, সেখানে প্রয়োজনীয় ভোটারের যে সংখ্যা বা পার্সেন্টেজ কি করে এতটা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেল 2002 এর পর। তন্ময় প্রামাণিক রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার সরাসরি চলে যাব তন্ময়ের কাছে। তন্ময়, এটা তাহলে কিসের ইঙ্গিত যে মূলত যে সমস্ত সীমান্তবর্তী জেলাগুলো রয়েছে, যে সমস্ত সংখ্যালঘু অধ্যুষিত জেলা রয়েছে, সেখানেই দেখা যাচ্ছে 2002 এর পর থেকে প্রয়োজনীয় ভোটারের সংখ্যা শুধু বাড়েইনি, এত বেশি পরিমাণে বেড়েছে, সেটা 66%, 67% হয়ে গিয়েছে। এটা কিসের ইঙ্গিত? দেখো, এটা ইঙ্গিত একটাই, একটু আগে যে খবরটা আমরা দেখছিলাম বসিরহাটের, যে সেই বাড়ির লোক গিয়ে, সামাদ মোল্লা, তিনি গিয়ে অভিযোগ করছেন যে আমার দাদুর নাম ভাঙিয়ে এখানে ভোটার লিস্টে নাম তোলা হয়েছে, ওরা আমাদের কেউ হয় না। অর্থাৎ প্রজেনি ম্যাপিংটা কি? প্রজেনি ম্যাপিংটা হচ্ছে 2002 সালে ভোটার লিস্টে আমার নাম নেই, তাহলে তার পরবর্তী সময় আমি ভোটার লিস্টে নাম তুলেছি, 2025-এ ভোটার লিস্টে আমার নাম আছে। তাহলে আমি যখন SIR এর ফর্মটা ফিল আপ করবো, আমি আমার বাবা বা মা, যদি তারা ভোটার লিস্টে 2002-এ না থাকেন, তাহলে কোনো আত্মীয়, সেটা কাকা, জ্যাঠা, দাদা, ভাই কেউ হতে পারে, সেই নামটাকে অ্যাড করে আমি এই ফর্মটা ফিল আপ করবো। এইটা করতে গিয়ে দেখা যাচ্ছে এই সীমান্তবর্তী যে জেলাগুলো, যেটা একটু আগে সিজার বলছিল যে একটা অস্বাভাবিক প্রবণতা রয়েছে, বৃদ্ধি রয়েছে, সেখানে এই নির্বাচন কমিশন একটা ক্ষেত্রে কতটা ভোটার বাড়তে পারে তার একটা হিসেব আছে তাদের কাছে। কীরকম না, সেই অঞ্চলে জন্ম মৃত্যুর হার, সেই অঞ্চলে কতজন রেশন নেন, তাদের বয়স কত, এগুলো নথিবদ্ধ আছে। সেখানে কতজন ছেলে মেয়ে স্কুলগুলোতে পড়াশোনা করেন, সরকারি পরিষেবা, সেটা সাইকেল হোক, কন্যাশ্রী হোক, অন্য কিছু হোক, যুবশ্রী হোক। সেখানে কর্মসংস্থান কেন্দ্রে কতজনের নাম আছে, তাদের কি পরিচয় রয়েছে, কতজন জীবন বীমা LIC করেছেন, ব্যাংকে কতজনের নথি রয়েছে, এই সবগুলো মিলিয়ে একটা জায়গাতে দেখা যায় 28 থেকে 30% পর্যন্ত ব্যাপক বৃদ্ধি হতে পারে। যদি একজনের 3টে 4টে 5টা সন্তান হয়, তাহলে এই বৃদ্ধিটা হতে পারে। কিন্তু এখানে দেখা যাচ্ছে 2002 সালে যে ভোটার ছিল, 2025-এ তাদের নাম রয়েছে 35%, আর বাকি 65% 2002 এর পরে ভোটার। মানে আমরা যদি ধরি যে 18 বছরের পরে ভোটার লিস্টে নাম তুলেছে, তাহলে তাদের গড় বয়স এখন ওই 40-এর কাছাকাছি, হয় 40 থেকে 5 বছর বেশি হতে পারে, 5 বছর কম হতে পারে। এত বিপুল সংখ্যক ইয়াং জেনারেশন একটা জায়গাতে, এটা কিভাবে সম্ভব? এটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই যে বাবার নাম বাড়ানো, অর্থাৎ শ্বশুরকে বাবা বানিয়ে দেওয়া, মৃত ব্যক্তিকে বাবা বানিয়ে দেওয়া, এরকম প্রতিবেশীকে বাবা বানিয়ে দেওয়া, সেই ঘটনা অনেকটাই বেড়েছে।
তোমাকে ধন্যবাদ তন্ময়। মূলত মুসলিম প্রধান বিধানসভাগুলোতে ভুলভাল বাবা মা দেখিয়েছে। কারণ আপনাদের এটা হিন্দু মুসলিমের বিষয় নয়, হিন্দুদের ক্ষেত্রে আপনি দেখবেন ওই বাবা মায়ের নামের সঙ্গে ছেলে মেয়ের নামের সারনেম নামের মিল থাকে। মুসলিমদের ক্ষেত্রে সেই সুযোগটা ওরা কাজে লাগিয়ে হাফেজুলের বাবাকে সিরাজুল করেছে। হাফেজুলের অরিজিনাল বাবার নাম মফিজুল, ধরা পড়বে। ইউএআইডির খুব শক্ত ব্যবস্থা আছে, ধরা পড়বেই। বিএলএ ট্যুর যদি মনে হয় যে এই এলাকার বিএলও ঠিক কাজ করছেন না, তিনি সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভ করবেন, সকলকে জানাবেন, পোস্ট করবেন। আপনারা যেখানে সামলাতে পারছেন না, লোক নেই, জন্যই ধরা পড়ে যাচ্ছে, বা আপনাদের যে প্রতিনিধি তিনি 100 বার উপস্থিত থেকেও যখন দেখছেন তার মিথ্যাগুলো কাজে দিচ্ছে না, তখন আপনারা এইসব গল্প করতে নামছেন, সাজিয়ে পাঠিয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে। আপনাদের সবটাই না ওই বড় অফিসার, তার কাছে ডেপুটেশন দিয়ে ছবি তুলতে যাওয়ার, প্রেস কনফারেন্স করা। পাড়ার বুথে যখন বিএলও ঘুরছে, পাড়ার সেই বুথে যখন কাজ হচ্ছে, সেই বুথে আপনাদের কোনো বিএলএ 2 বা এজেন্ট থাকছে না। এইখান থেকে আপনাদের এই নাটকটা করার বা এই ধরনের শব্দের জাগলারি করার প্রয়োজন পড়ছে। বিশেষ যে পর্যবেক্ষক দল রয়েছে, সেই বিশেষ পর্যবেক্ষক দলের নেতৃত্বে কে রয়েছেন? সুব্রত গুপ্ত কমিশনের। সেই সুব্রত গুপ্ত এই মুহূর্তে পূর্ব বর্ধমানে বক্তব্য রাখছেন, কি বলছেন শুনবো। সিস্টেমের মধ্যে চেক করবেন, বুথ এলাকায় ঢুকে ফিজিক্যালি চেক করবেন যে রোলে কোনো রকম যাতে এরার হয়ে থাকে, সেই এরারটা যাতে ঠিক করে নেওয়া যায়। স্যার, 1 তারিখ সিইও অফিসের তরফে নতুন করে আরো 7 দফা নির্দেশিকা দেওয়া হলো। এটা কি আলাদা করে এই রাজ্যের ক্ষেত্রে প্রয়োজনীয়তা কেন হঠাৎ করে মনে হলো, এবং সেটা আপনার এই ওভারঅল অ্যাসেসমেন্টে কি দেখছেন যেগুলোর জন্য এটা নতুন করে দিতে হলো? এই যে নির্দেশিকাটা দেওয়া হয়েছে, এটাই ফাইনাল নির্দেশিকা এরকম নয়। এটা একটা ইভলভিং প্রসেস, কন্টিনিউইং প্রসেস। আমরা যত কাজটার মধ্যে ঢুকছি, আরো এগোচ্ছি, বিভিন্ন লোকের ফিডব্যাক পাচ্ছি, বিভিন্ন রাজনৈতিক দলের ফিডব্যাক পাচ্ছি, তাদের বক্তব্যের ওপর সামঞ্জস্য রেখে এবং তাদের বক্তব্য কনসিডার করে যদি মনে হয় যে কোনো জায়গায় কিছু মানে অতিরিক্ত চেক করলে রোলটা আরো ইমপ্রুভ করবে, তাহলে সেই সমস্ত পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল সরকারি আবাসনে যদি বুথ হয়, সেক্ষেত্রে পরিকাঠামোগত বা নিরাপত্তার ক্ষেত্রে একটা যে সমস্যা, তার সঙ্গে একটা কম্প্রোমাইজ করা হচ্ছে না। বুথের যে প্রপোজাল আসবে, এই সমস্ত জিনিস কনসিডার করেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা প্রস্তাব দেবেন। সিকিউরিটির সমস্যা কিছু হবে না, কারণ সিকিউরিটি তো কোনো বুথে সাধারণভাবে থাকে না, সিকিউরিটি প্রোভাইড করা হয় ইলেকশনের সময়। সুতরাং যদি কোথাও বুথ হয়, তাহলে সেখানে সিকিউরিটি প্রোভাইড করা হবে। পরিকাঠামোগত যে পরিকাঠামোগত ইস্যুগুলো জেলা শাসক পলিটিক্যাল পার্টির প্রতিনিধিদের সাথে আলোচনা করে, স্থানীয় লোকজনের সাথে আলোচনা করেই প্রস্তাব দেবেন। বিভিন্ন রাজনৈতিক দল যেসব অভিযোগগুলো করেছেন, সেইগুলোর কি কোনো সারবত্তা পাওয়া গেল? কি ধরনের অভিযোগ আসছে সেটা দেখুন, সারবত্তা পাওয়া গেল এটা তো এই সময় বলা সম্ভব নয়। তার কারণ হচ্ছে যে রোল চেক না করে কোনো রকম কোনো অ্যাকিউজেশন তো অ্যাকসেপ্ট করা বা না করার কোনো জায়গাতেই নেই। আগে আমাদের দেখতে হবে যে রোলটার কি কোয়ালিটি হয়েছে, এবং রোলটার কোয়ালিটি যাতে আরও উন্নত করা যায়, সেই জন্যেই কিছু নির্দেশ দেওয়া হয়েছে ইআরওতে, যেটা আমাদের চিফ ইলেকট্রাল অফিসার সম্প্রতি 1 ডিসেম্বর যেটা সার্কুলেট করেছেন, সেই চেক আপগুলো আরেকবার করতে বলা হয়েছে। সিপিএম এবং বিজেপির পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে শাসক দল অর্থাৎ তৃণমূল বিএলওদের চাপ সৃষ্টি করছে যাতে মৃতদের নাম না বাদ দেওয়া হয়। এই ধরনের চাপ অভিযোগ কোনো আবার হয়েছে বা এরকম কোনো ব্যবস্থা নিচ্ছে? হ্যাঁ, এইরকম কিছু অভিযোগ হয়েছে, কিন্তু নির্দিষ্ট করে যদি কোনো অভিযোগ থাকে যে অমুক মৃত ব্যক্তিকে ঢোকানো হয়নি, আমি যে কারণে বললাম আপনাদের আগে, এএসডিডি যে লিস্ট, সেই এএসডিডি লিস্ট তো রাজনৈতিক দলের প্রতিনিধিদের দেওয়া হবে 11 তারিখে, দেওয়া হয়ে গেছে, এবং ফাইনাল যেটা হবে সেটা দেওয়া হবে এবং সেটা পাবলিশড হবে। সুতরাং সেখানে যদি দেখা যায় যে কোনো রকম ডিসক্রিপেন্সি আছে, যিনি মৃত তাকে মৃত নয় বলে দেখানো হয়েছে বা ভাইস ভার্সা, তাহলে সেগুলো আবার করে চেক করতে হবে, এবং সেক্ষেত্রে সেই এন্ট্রি যেটা, সেই এন্ট্রিতে আবার হিয়ারিং হবে, ফিজিক্যাল ভেরিফিকেশন হবে,
মাসের শেষ পর্যন্ত এসআইআর প্রক্রিয়া সমস্ত শীর্ষস্তরীয় আমলারা বিভিন্ন জেলার আইএস অফিসাররা তারা সামলাচ্ছিলেন। সেখান থেকে হঠাৎ করে নতুন 12 জন আইএস অফিসারকে আরো অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো। আপনি যাদের মধ্যে গোটা বিষয়টাকে দেখবেন পুরোপুরিভাবে, এই জায়গাটা কি আগের থেকে ফাঁক ছিল যে কারণে মূলত আপনাদেরকে দায়িত্ব নিতে হলো, এইরকম আপনি মনে করছেন এখন যা পরিস্থিতি? এটা আমার মনে করার বিষয় নয়, এটা নির্বাচন কমিশনের মনে করার বিষয়। তারা কি ব্যাকগ্রাউন্ডে তারা অ্যাপয়েন্ট করেছেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু এটা ঠিক যে তারা চাইছেন যে কাজটা সুষ্ঠুভাবে হোক এবং সম্পূর্ণ হোক। যারা দায়িত্বে ছিলেন তারা কি সুষ্ঠুভাবে করতে পারছিলেন না ভাবে মনে হয়? যে কোনো কোনোটাই তো ফাইনাল ওয়ার্ড নয়, এরপরেও আরো স্ক্রুটিনি হতে পারে। এই যে আমরা এখন বলছি যে আরেকবার করে যান, তার মানে কি বিএলও কাজ করেননি? তা তো নয়, ভুল হতে পারে কোনো কোনো ক্ষেত্রে, সেই ভুলগুলো যাতে ঠিক করা যায় তারই চেষ্টা। বিরোধীরা ডাটা এন্ট্রি দিয়ে আমরা সুব্রত গুপ্তের বক্তব্য শুনছিলাম। তবে এবার প্রাথমিক নিয়োগ মামলার দিকে নজর রাখতে হবে, কারণ 32,000 জনের চাকরি থাকবে না যাবে সেটা কি আজই ধার্য হতে চলেছে। আজই রাজ্যে প্রাথমিক নিয়োগ মামলার রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট। দুপুর 2টোর পরেই সেই রায় ঘোষণা করার কথা, আর কিছুক্ষণের মধ্যে সেই আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরবো। প্রাথমিকের 32,000 শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছিলেন হাইকোর্টে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুমন হাইকোর্ট চত্বর থেকে, অন্যদিকে ধর্মতলা চত্বর যেখানে ধর্ণা মঞ্চ চলছে সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী সুপ্রিয়। তবে সুমন, তোমার কাছে আমি প্রথমেই জানতে চাইবো এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে এবং এই মামলার প্রেক্ষিতটা যদি একটুখানি ব্যাখ্যা করো। শর্মিষ্ঠা, মামলার রায়দান এখনো শুরু হয়নি। মামলার প্রেক্ষিতের কথা বলতে গেলে বলতে হবে 2014 টেটের ভিত্তিতে 2 পর্যায়ে নিয়োগ হয়েছিল। প্রথম পর্যায়ে 42,000-এর সামান্য বেশি, পরবর্তী পর্যায়ে 16,500। এই 42,000-এর সামান্য বেশি নিয়োগের মধ্যে 32,000 অপ্রশিক্ষিত বা আনট্রেন্ড ব্যক্তি ছিলেন, যাদের কিন্তু ডিএলএড ট্রেনিং ছিল না, কিন্তু তারা চাকরি পেয়েছিলেন। এবং এই পুরো প্রক্রিয়াকে ঘিরে মারাত্মক অভিযোগ ওঠে। অ্যাপটিটিউড টেস্ট হয়নি, ইন্টারভিউর নামে প্রহসন হয়েছিল বলে দাবি করা হয়েছিল। তার সঙ্গে সঙ্গে কোনো সিলেকশন কমিটি ছাড়াই এই নির্বাচন প্রক্রিয়া হয়েছিল। কম মেধাযুক্ত পড়ুয়ারা অতিরিক্ত নম্বর পেয়ে চাকরি পেয়েছিলেন, শূন্যপদের অতিরিক্ত নিয়োগ হয়েছিল। এই একাধিক অভিযোগে তৎকালীন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি এই 32,000 চাকরি বাতিলের নির্দেশ দেন। তবে তার বক্তব্য ছিল যে এই শিক্ষকরা তারা কিন্তু স্কুলে পার্শ্ব শিক্ষকের ভূমিকায় পড়াতে পারবেন এবং নতুন করে একটা নিয়োগ প্রক্রিয়া করতে হবে এদের নিয়ে। সেই মামলায় স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। তারপর মামলা সুপ্রিম কোর্ট ঘুরে আবার কলকাতা হাইকোর্টে ফিরে আসে এবং কলকাতা হাইকোর্টে দীর্ঘ শুনানির পর আজকে কিছুক্ষণের মধ্যে রায়দান শুরু হবে। 2টো নির্ধারিত সময় ছিল, এখন 2:20, আর কিছুক্ষণের মধ্যে হয়তো রায়দান শুরু হয়ে যাবে। 32,000 চাকরি ওই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ বুধবার রায় ঘোষণা করবে, মানে আজ রায় ঘোষণা করবে। আর কিছুক্ষণের মধ্যে সেই রায়ের দিকে আমরা নজর থাকবো। তবে এখনো পর্যন্ত রায়দান ঘোষণা হয়নি। সুপ্রিয় আমার সঙ্গে রয়েছেন ধর্ণা মঞ্চের কাছ থেকে। সুপ্রিয়, যারা সেখানে রয়েছেন তাদের ভবিষ্যৎ এই মুহূর্তে কার্যত সত্যি ঝুলে রয়েছে, মানে তারা জানেন না কি হতে চলেছে তাদের সঙ্গে। তারা এই মুহূর্তে কি বলছেন, কতটা উদ্বেগে, যথেষ্ট উদ্বেগে থাকার কথা, যথেষ্ট চিন্তায় থাকার কথা, কিন্তু তাদের কথাটা একটু যদি তাদের কাছ থেকে শোনা যায়। দেখো, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে কিন্তু যে কোনো মুহূর্তে এই 32,000-এর চাকরি বাতিলের যে রায়দান পর্ব, সেই রায়দান ঘোষণা হতে পারে। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা চাকরিহারারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলি। প্রাথমিকের যে দীর্ঘ বেশ কয়েক বছর, 2014-এ নোটিফিকেশান, তারপর 15-তে পরীক্ষা, 16-তে ফল প্রকাশ এবং তারপরে আরও বেশ কয়েকটা বছর ইতিমধ্যেই অতিক্রান্ত হয়ে গেছে। আজকে চূড়ান্ত রায়দান হওয়ার কথা আর কিছু সময়ের মধ্যেই, 2টোই সময় ছিল, ইতিমধ্যেই 2:30 বাজতে চলেছে। কি হবে, মানে কতটা আশার আলো দেখতে পাচ্ছেন? বিচার ব্যবস্থার উপর আমাদের চিরকালই আশাবাদী থাকতে হবে, তার কারণ আমাদের চোখের জল শুকিয়ে গেছে, রাজপথ জানে আমাদের কান্নাগুলো। আজকে খুব স্বাভাবিকভাবে 32,000-এর এই যে দুর্নীতি জায়গায় কেন এই জায়গায় তৈরি করা হলো, এর জন্য কে দায়ী? বকলমে শুধুমাত্র পর্ষদকে সামনে রেখে যে রাজ্য সরকার যে দুর্নীতি করেছে, 32,000-এর যোগ্য শিক্ষকরা আজকে বলি হতে চলেছে এসএসসি 26,000-এর মতো। এবং সব থেকে বড় কথা, বঞ্চিত হয়েছি আমরা। এতটা বছর ধরে আজকে আমরা বঞ্চিত হয়েছি শুধুমাত্র দুর্নীতির দায়ে। এই রাজ্যে টেট পাস না করে চাকরি পাওয়া যায়, এই দুর্নীতি সমাপন হওয়া দরকার। রিজার্ভেশন রুলস ভায়োলেন্স করা হয়েছে, অসংখ্য অসংখ্য দুর্নীতি। এই দুর্নীতির ইতিহাস তৈরি হয়ে যেতে পারে। নষ্ট হলো সম্প্রতি, এই মুহূর্তে আর কি আপডেট পাওয়া যাচ্ছে? একেবারে আদালত চত্বরের ভিতর থেকে একেবারে রয়েছেন আমার সহকর্মী শ্রাবন্তী। একবার শ্রাবন্তীর কাছে চলে যাবো। শ্রাবন্তী, বহু মানুষের এখন একটা অনিশ্চয়তার দোলাচলে তারা রয়েছেন। 32,000 তো, তার সঙ্গে যারা পাননি তারাও, সেই চাকরি যারা প্রার্থী তারাও রয়েছেন। কি হতে চলেছে আর কতক্ষণের মধ্যেই রায় আসতে চলেছে ডিভিশন বেঞ্চে?
সম্প্রতি যে কোনো মুহূর্তেই রায় হতে পারে। বিচারপতি তপব্রত চক্রবর্তী, বিচারপতি ঋতব্রত কুমার মিত্র তারা কিছুক্ষণের মধ্যেই আসবেন এবং রায় ঘোষণা করবেন। অন্যদিন যেরকম থাকে যে সাধারণত কোনো বড় মামলার সময় প্রচুর মামলাকারীরা থাকেন উপস্থিত, আজকে সেই চিত্রটা একেবারেই অমিত। আজকেরও এজলাস ভর্তি। আজকের এজলাসে শুধুমাত্র আইনজীবীরা রয়েছেন, যেহেতু অনেক স্ক্যান অনেক ম্যাট একসাথে ফাইল হয়েছিল, তারা আইনজীবীরা রয়েছেন। বহু ইন্টার্ন আইনজীবী রয়েছেন, যেহেতু এই মামলা সব থেকে বেশি চর্চিত, সেক্ষেত্রে অনেকে শুনতে এসেছেন মামলা, কিন্তু মামলাকারী, মূল মামলাকারী, এমনকি যারা চাকরিজীবী, তাদেরকে আদালত চত্বরে আজকে ঢুকতে দেওয়া হয়নি। তার কারণ এর আগে একাধিকবার, বিশেষত বিচারপতি অমৃতা সিনহার এজলাসেও আমরা দেখেছি বহুবার বিতর্ক হয়েছে। অনেকে সরাসরি মন্তব্য করেছেন, অনেকে ফেসবুকে মন্তব্য করেছেন। ঠিক সেই বিতর্ক সরিয়ে রাখতেই আজকের কাউকে ঢুকতে দেওয়া হয়নি। শুধুমাত্র আইনজীবী, ধারা রয়েছেন আর কোর্ট অফিসাররা রয়েছেন, যে কোনো মুহূর্তেই আসতে পারেন বিচারপতি দুজন। একদম তার পাশাপাশি এবার সম্প্রীতি আমাদের একটুখানি ব্যাকগ্রাউন্ডটা আরো একবার জানাতে হবে, কারণ সত্যি সবাই এসএসসির সঙ্গে তুলনা করছেন যে 26,000 চাকরি যেমন বাতিল হয়ে গিয়েছিল, তাহলে কি সেরকমই হতে চলেছে ফাইনাল যে রায় 32,000 চাকরি সত্যি চলে যাবে? এই প্রশ্নটা যখন উঠছে, কি হতে চলেছে তার রায় তো আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একটু জানতে হবে। এতগুলো বছর কিভাবে নষ্ট হলো এই চাকরি হারাদের, সেইটা একটুখানি ব্যাখ্যা করবেন আমার সহকর্মী সুমন সঙ্গে রয়েছেন। সুমন, 1-2 বছর তো নয়, দীর্ঘ সময় কেটে গিয়েছে, দীর্ঘ দিন কেটে গিয়েছে, তারা বলছেন তাদের চোখের জল শুকিয়ে গিয়েছে। একটু ব্যাকগ্রাউন্ডটা একটু বলবে, কোন পর্যায়ে আজকে আমাদের এইখানে আসতে হয়েছে, তাদেরকে এইখানে আসতে হয়েছে? দেখো, 2014 সালে টেট পরীক্ষা হয়। এবার টেট পরীক্ষা হওয়ার অর্থ হচ্ছে টিচার এলিজিবিলিটি টেস্টে কোয়ালিফাই করা। এর অর্থ যখন প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া হবে তখন যে কেউ তাতে আবেদন করতে পারবেন। সেই মতন 2014 যারা টেট পাস করেছিলেন তারা 2016 এবং তার পরবর্তী সময়ে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন এবং দেখা যায় যে কোনো উপযুক্ত প্যানেল ছাড়া গভীর রাতে SMS এর মাধ্যমে কিন্তু নিয়োগ হয়ে যায় অনেক পড়ুয়ার, অনেক পরীক্ষার্থীর, এবং তারপরেই কিন্তু মামলার গ্রাউন্ড তৈরি হয়। তারপর কিন্তু ধীরে ধীরে একাধিক মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে, এবং এই মামলা যখন দায়ের হয় তখন তদন্ত করতে গিয়ে দেখা যায়, তুমি জানো যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পর্যন্ত এই মামলায় তদন্ত করেছে, এবং তদন্ত করতে গিয়ে তারা উদ্ধার করে যে ইন্টারভিউর নামে প্রহসন হয়েছে, অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি। কোর্ট নিজে কিন্তু সাক্ষ্য গ্রহণ করে। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তখন এজলাসে বসতেন। সেই সময় কোর্ট একাধিক পরীক্ষার্থীদের সাক্ষ্য গ্রহণ করে এবং সেখানে দেখা যায় যে তারা অনেকেই বলছেন যে তাদের অ্যাপটিটিউড টেস্ট হয়নি, অ্যাপটিটিউড টেস্টের নম্বর তাদের কিসের ভিত্তিতে দেওয়া হলো, এই প্রশ্ন ওঠে। তারপরে দেখা যায় যে এমন অনেক পরীক্ষার্থী চাকরি পেয়েছেন যারা পরীক্ষাই দেননি। এই একাধিক এরকম গুরুত্বপূর্ণ অভিযোগ আসার পর বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তখন এই টেট 2014 যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে থেকে প্রথম ফেজে যে 42,000 সামান্য নিয়োগ হয়েছিল সেখান থেকে অপ্রশিক্ষিত কেন বলছি, কারণ শিক্ষকতা করতে গেলে প্রাথমিকে DLED ট্রেনিং থাকতে হয়, সেই DLED ট্রেনিং ছিল না এমন লোকজনও চাকরি পেয়েছিলেন। সেরকম 32,000 চাকরি বাতিলের নির্দেশ দেন। পাশাপাশি তিনি সুরাহা করে দেন যাতে স্কুলগুলো চলতে পারে, তাই এই শিক্ষকরাই তারা পার্শ্ব শিক্ষকের মতন বেতনে স্কুলগুলোয় পড়িয়ে যাবেন, এবং এই প্রক্রিয়া যতদিন চলবে তখন নতুন করে নিয়োগ প্রক্রিয়া হবে। এবং এই নির্দেশ আসার পর প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা চলে যায় ডিভিশন বেঞ্চে। তৎকালীন ডিভিশন বেঞ্চ তারা নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় চাকরি বাতিলের। তবে নতুন প্রক্রিয়ার যে কথা অভিজিৎ গাঙ্গুলি বলেছিলেন তাতে কোনো স্থগিতাদেশ ছিল না। এরপর মামলা চলে যায় সুপ্রিম কোর্টে এবং সবকিছুই স্থগিতাদেশে চলে যায়। তারপর ফের মামলা ফিরে আসে। নজর থাকছে, তুমি একটু আমাদের সঙ্গে থাকো। আমি একবার ধর্মতলায় চলে যাব। ধর্মতলা থেকে সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, ঠিক এভাবেই এই যদি রায় এটাই বেরোয় আজকে ডিভিশন বেঞ্চের রায়ে যে আবার নতুন করে প্রসিডিওর স্টার্ট হোক, তাহলে যারা এতদিন ধরে আন্দোলন করছেন তারা কি আশাবাদী যে এবার কিছুটা হলেও যারা যোগ্য তাদের জন্য সুরাহা হবে? এই ব্যবস্থাকে যদি টিকিয়ে রাখার জন্য একদমই, দেখো আমি সরাসরি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব আরও একবার। যে বিষয়টা সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টে প্রথম বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি 32,000 চাকরি বাতিল করেন, তারপর ডিভিশন বেঞ্চ সেই একই রায় বহাল রাখে, তার পরবর্তীতে আপনারা চাকরিহারারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন, সুপ্রিম কোর্ট থেকে আবার কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দেয় গোটা বিষয়টি। এবং সেক্ষেত্রে আপনাদের যেটা বক্তব্য ছিল সুপ্রিম কোর্টে, আপনাদের দিকের কোনো কথা না শুনেই একতরফাভাবে রায় ঘোষণা হয়েছিল। আজ কিছু সময়ের মধ্যেই রায় ঘোষণা হবে, কতটা আশাবাদী এবং সুবিচার পাবেন কি মনে হচ্ছে?
সেটা মূলত যারা ইন সার্ভিস সেই জায়গা থেকে তাদের এই বক্তব্য ছিল। গোটা বিষয়টাকে নিয়ে যে জায়গায় দাঁড়িয়ে আছে, যে দুর্নীতির কারণে চাকরি বাতিল এই সিদ্ধান্ত হয়েছিল সুপ্রিম কোর্ট অবধি আজকে এই পর্যন্ত, তার মূল এবং অন্যতম কারণ হলো কিন্তু যা যা রুলস মেনে করা উচিত ছিল করা হয়নি। কোটি কোটি টাকা উঠেছিল, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি হয়েছিল, কোনো রকম প্যানেল বেরোয়নি, রিজার্ভেশন রুল মানা হয়, র্যাঙ্ক জাম্পিং, এমনকি ওএমআর থেকে নিয়োগ এবং সর্বোপরি ওএমআর যাদেরকে কন্ডাক্ট দেওয়া হয়েছিল এস বাসুরায়ান কোম্পানি, তাদের বেনিয়ম, এ অজস্র কারণ রয়েছে। কিন্তু জিস্ট যেটা আসছে উঠেছিল বলেই কিন্তু সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেঞ্চ তখন সেই প্যানেল বাতিল করে এবং তারপর এটা ডিভিশন বেঞ্চে যায়। আমরা এই সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরবো, প্রতিটি আপডেট। আর কিছুক্ষণের মধ্যে রায় প্রকাশ হতে চলেছে, ডিভিশন বেঞ্চ রায় দিতে চলেছে। নজর রাখুন আপনারা TV9 বাংলায়। প্রাথমিকের লাইভ এবার আপনাদের সামনে তুলে ধরবো, প্রত্যেকটা মুহূর্তের আপডেট তুলে ধরবো, কারণ এই মুহূর্তে যা খবর রয়েছে, বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্র ডিভিশন বেঞ্চে এই মামলার রায় রয়েছে, তারা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই রায় ঘোষণা হতে চলেছে এবং আর কিছুক্ষণের মধ্যে যে রায় হবে সেটা আপনাদের সামনে সরাসরি আমরা তুলে ধরবো। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুমন মহাপাত্র। সুমন, দুই বিচারপতি চলে এসেছেন, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই প্রত্যেকেই জানতে পারবেন যে এই মামলার ভবিষ্যৎ ঠিক কোন পথে যেতে চলেছে। সুমন, দেখো, বিচারপতি দ্বয় ইতিমধ্যেই কিন্তু রায় পড়তে শুরু করেছেন এবং যেটা দেখা যাচ্ছে যে এই মামলার ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটা এই বিচারপতিদের রায় জানা যাবে এবং সেই রায় শুরু হবার পর থেকেই মূলত এই অপ্রশিক্ষণ প্রাপ্ত যে চাকরি প্রাপকরা ছিলেন তাদের কথাই বলা হচ্ছে। এখন বিচারপতি তপব্রত চক্রবর্তী তাদের কথাই বলছেন, ফলে এই মামলার ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটা তো বিচারপতিদের বক্তব্যের পরই জানা যাবে। তবে মামলার রায় কিন্তু ইতিমধ্যেই বিচারপতি পড়তে শুরু করেছেন। একদম সেই সংক্রান্ত আপডেট তো আমরা প্রত্যেকটা মুহূর্তে তুলে ধরবো। সুপ্রিয় আমার সঙ্গে রয়েছে ধর্মতলা চত্বর থেকে। ধর্মতলা, এই মুহূর্তে যারা বসে রয়েছে চাকরিহারা, তারা একটা কোথাও চিন্তায় রয়েছেন, তারা উদ্বেগে রয়েছেন, কারণ তাদের যে অভিযোগ যে সুপ্রিম কোর্টে যখন মামলার রায় ঘোষণা করা হয় তখন তাদের দিক থেকে কোনো রকম শোনা হয়নি, সেই উদ্বেগটা তাদের মধ্যে কোথাও একটা কাজ করছে। প্রাথমিকের 32,000 শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছিল হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ওই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে। আর কিছুক্ষণের মধ্যেই রায় পুরোপুরি ফাইনাল আপনাদের সামনে তুলে ধরবো, কারণ রায় পড়তে শুরু করে দিয়েছেন এই দুই বিচারপতি। সেরকমই এখনো পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে। টেটে 42,500 জনের বেশি নিয়োগ হয়েছিল এবং যে অভিযোগ উঠছে যে গভীর রাতে SMS এর মাধ্যমে চাকরি হয়ে গিয়েছে, ওএমআর গাফিলতি হয়েছে এবং এরকম একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে, তার মধ্যে 32,000 অপ্রশিক্ষিত শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছিল হাইকোর্ট। সেই বিষয়েরই মানে এই 32,000 যারা চাকরি হারিয়েছেন তাদের ভবিষ্যতে এই মুহূর্তে কোন দিকে যাবে আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে তুলে ধরবো। 32,000 চাকরি বাতিল মামলা বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে রায় পড়তে শুরু করে দিয়েছে। তারা কিন্তু একটুখানি কেন আজকে এই ডিভিশন বেঞ্চে আসতে হলো, কত বছর ধরে তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে, আমার সহকর্মী সুমন মহাপাত্র বারবার এই মামলার ব্যাকগ্রাউন্ডটা আপনাদের সামনে তুলে ধরছে। একটু সংক্ষেপে যদি সুমন একটুখানি এই ব্যাকগ্রাউন্ডটা বলে দেওয়া যায়, কত সালে শুরু হয়েছিল, আজ 2025-এ দাঁড়িয়ে তারা অপেক্ষা করছে, এখনো তাদের ভবিষ্যৎ ঝুলে রয়েছে। দেখো, বিচারপতি তপব্রত চক্রবর্তী ইতিমধ্যে কিন্তু রায় পড়তে শুরু করেছেন। এই মামলার শুরু 2014 সালের টেট পরীক্ষার মাধ্যমে। 2014 সালের টেট পরীক্ষায় 1 লক্ষ সামথিং পাশ করেছিলেন। তারপরে কিন্তু তাদের প্যানেল তৈরি হয় এবং প্যানেলের মাধ্যমে দুটো পর্যায়ে নিয়োগ হয়। 2016 সালের পরে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। 2017 সালের জানুয়ারি থেকে নিয়োগ শুরু হয় এবং প্রথম ধাপে নিয়োগ পান 42,000 সামান্য বেশি পরীক্ষার্থী। তারপরে নিয়োগ পান 16,500 জন। এই 42,000 পরীক্ষার্থীদের মধ্যে যারা নিয়োগ পেলেন তাদের মধ্যে 32,000 ছিলেন অপ্রশিক্ষিত, অর্থাৎ যাদের কাছে প্রাথমিক স্কুলে শিক্ষকতা করানোর জন্য যে পর্যাপ্ত ট্রেনিং, যাকে ডিএলএ ট্রেনিং বলে, সেই ট্রেনিং ছিল না। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তখন এই 32,000-এর চাকরি বাতিল করেছিলেন, বলেছিলেন যে তারা পার্শ্ব শিক্ষকদের সমতুল্য বেতন পেয়ে স্কুলে পড়াবেন, তবে ভবিষ্যতে তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আসতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে এই যে 1 লক্ষ থেকে সামান্য বেশি পরীক্ষার্থী, তাদের ভবিষ্যৎ কিন্তু আজকের এই রায়ের উপর নির্ভর করছে। তার কারণ প্রাথমিক টেট 2014-র পরে যদি পুনর্মূল্যায়নের কথা বলা হয় তাহলে কিন্তু এই 1,24,000 সামথিং তারা কিন্তু পার্টিসিপেট করবেন এবং এই যে 42,000 চাকরি পেলেন, 16,500 চাকরি পেলেন, বাকি যারা দুর্নীতির কারণে চাকরি পেলেন না তারা এখন শহীদ মিনারে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের আইনজীবীরা দাবি করেছিলেন
যে যেহেতু তারা দুর্নীতির শিকার হয়েছেন তাই তাদেরকে চাকরি করার সুযোগ করে দিতে হবে। অন্যদিকে কর্মরত শিক্ষকরা তারা দাবি করেছিলেন যে যেহেতু তারা সিস্টেমেটিক ফ্রডের শিকার, তারা নিজে থেকে কোনো অন্যায় করেননি, তাই তাদের চাকরি বহাল রাখতে হবে, তাদের জন্য বিকল্প ব্যবস্থা খুঁজে দিতে হবে। প্রয়োজনে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে কথাটা বলা হচ্ছে যে 32,000 জনের ভবিষ্যৎ ঝুলে রয়েছে, কিন্তু না, তুমি যে অঙ্কটা বলছো তাহলে 1 লক্ষেরও বেশি যারা পুরোপুরি পার্টিসিপেট করেছিল এই প্রাথমিকে, তাদের ভবিষ্যৎ এই মুহূর্তে অনিশ্চয়তার পথে। এই বিষয়টা নিয়ে আমি তোমার কাছে আসবো, তবে আমি দর্শকদের সামনে একটুখানি কোর্টরুমের বিষয়টা একটুখানি তুলে ধরতে চাই, কারণ যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ মামলা এবং এজলাসে শুধুমাত্র আইনজীবীদের ঠিক থেকে ভিড় দেখা গিয়েছে, মানে এই মুহূর্তে না এজলাস পুরো একেবারে ভরে রয়েছে। অতীতে একাধিক সমস্যা হওয়ায় আজ চাকরিজীবী এবং মামলাকারীদের পুলিশ ঢুকতে দেয়নি, কারণ একাধিক সমাজ মাধ্যমে তারা পোস্ট করেছেন, বেশ কিছু বক্তব্য রেখেছেন, এবং তাও কিন্তু কোনো রকম তিল ধারণের জায়গা নেই। এবং এই গুরুত্বপূর্ণ জায়গা এবং গুরুত্বপূর্ণ মামলার রায় যখন হতে চলেছে এজলাসে, ইন্টার্নে ভর্তি, মানে একেবারে ইন্টার্নে প্রত্যেকে ভরে রয়েছেন, ইন্টার্ন রয়েছেন এবং প্রচুর আইনজীবী সেখানে রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন সুমন। সুমন, তোমার কাছে আমি যে প্রশ্নটা রেখেছিলাম, তাহলে 32,000 নয়, 1 লক্ষেরও বেশি, 1 লক্ষেরও বেশি অনেকের ভবিষ্যতে এই মুহূর্তে ঝুলে রয়েছে, এই মামলার দিকে তারা তাকিয়ে রয়েছে। দেখো একেবারেই তাই, 1 লক্ষের সামান্য বেশি যারা টেট পাস করেছিলেন 2014 সালে, তারা কোথাও দুর্নীতির শিকার হয়েছেন এবং তারা নিয়োগটা পাননি, যোগ্য নিয়োগ তাদের পাওয়ার ছিল। দেখো বিচারপতি তপব্রত চক্রবর্তী এখন যে রায় শোনাচ্ছেন সেখানে কিন্তু প্রথমেই অপ্রশিক্ষিতদের কথা তিনি বলেছেন এবং এখন তিনি বলছেন যে কিভাবে দুর্নীতি সংগঠিত হয়েছে বা বেনিয়ম হয়েছে। তিনি বলছেন যে একেবারে বড় আকারে দুর্নীতি বা বেনিয়মের অভিযোগ উঠে এসেছে, আইনজীবীরা তা নিয়ে সওয়াল করেছেন। অর্থাৎ কোর্ট যেটা বারবার করে অ্যাডমিট করেছে, কোর্টের অভ্যন্তরে বিচারপতিরাও যেটা বারবার করে প্রশ্ন তুলেছেন যে একটা নিয়োগ প্রক্রিয়ায় এত কেন সমস্যা বা বেনিয়ম ধরা পড়বে, কেন ত্রুটিমুক্ত নিয়োগ প্রক্রিয়া হবে না। সেই জায়গা থেকে বিচারপতি যখন এখন রায় পড়ছেন, ছত্রে ছত্রে কিন্তু তিনি উল্লেখ করছেন যে কি কি জায়গায় এই দুর্নীতি বা বেনিয়মের কথা হাইলাইট করেছেন মামলাকারীর আইনজীবীরা। এবার দেখতে হবে যে মামলা কোন দিকে এগোয়। খুব স্বাভাবিকভাবে আজকের যে রায় হবে, দেখো রায়ের বিশেষজ্ঞরা যেটা বলছেন, আইন বিশেষজ্ঞরা যেটা বলছেন যে রায়ের ক্ষেত্রে 3টে বিষয় উঠে আসতে পারে। 1, হয়তো এই 32,000-এর চাকরি বাতিল হতে পারে। 2, 32,000 চাকরি করবেন কিন্তু তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেদের প্রমাণ করতে হবে। 3, কোনো বিশেষজ্ঞ কমিটির হাতে কিন্তু এই প্যানেলটাকে ছাড়া হতে পারে, যাতে তারা অ্যানালিসিস করে বলতে পারেন কারা যোগ্য কারা অযোগ্য। বিচারপতি রায় পড়লে আরো পরিষ্কারভাবে সবটা জানা যাবে, কিন্তু এক্সপেকটেশনসের কথা আইন বিশেষজ্ঞরা জানাচ্ছেন। তবে যাই হোক, তার দ্বারা কিন্তু প্রভাবিত হবেন 1 লক্ষের বেশি টেট উত্তীর্ণ। একদম সঙ্গে থাকো সুমন। সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার সুপ্রিয়র কাছেও চলে যাব। সুপ্রিয়, এই মুহূর্তে ইতিমধ্যে যারা বিচারপতিদ্বয় রয়েছেন সেখানে তারা রায় পড়তে শুরু করে দিয়েছেন। যারা এতদিন ধরে আন্দোলন করেছেন তারা যদি এই রায়ে আসে, যেটা সুমনও তুলে ধরছিল যে 3টে বিষয় হতে পারে, 1, 32,000 চাকরি বাতিল হতে পারে, 2, তাদের নতুন করে আবার সেই সিস্টেমের মধ্যে দিয়ে, প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে হতে পারে। তো এইটা যদি আবার নতুন করে সেখানে সিস্টেম বা প্রসিডিংসের মধ্যে দিয়ে যেতে হয়, সেক্ষেত্রে কি তারা আশার আলো দেখছেন যারা এতদিন ধরে আন্দোলন চালাচ্ছেন যে এবার তাদের ভাগ্যেও শিকে ছিঁড়তে পারে? দেখো, এখানে যারা আন্দোলন চালাচ্ছেন তারা কিন্তু যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে বা উদ্বেগের মধ্যে আছেন, কারণ এর আগে কলকাতা হাইকোর্টের যে রায় ছিল তাতে কিন্তু 32,000-এর চাকরি বাতিল হয় এবং প্রথম বিচারপতি গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিলেন ডিভিশন বেঞ্চ, সেই রায় বহাল রাখে। পরবর্তীতে চাকরিহারারা তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং সুপ্রিম কোর্ট থেকে আবারও কলকাতা হাইকোর্টে ফিরে আসে। এবার আজকে এই যে ডিভিশন বেঞ্চের যে রায়, সেই রায়ে শেষ পর্যন্ত কি উঠে আসে সেদিকে কিন্তু সকলে তাকিয়ে রয়েছে। আমি একটু সরাসরি কথা বলি। অর্ণব, আজকে রায় ঘোষণা পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, তোমরা মোবাইলে সেদিকেই নজর রাখছো, জানার চেষ্টা করছো, কিন্তু চাকরি থাকবে না থাকবে না, নাকি বিকল্প কোনো পথের কথা বলা হবে, কি মনে হচ্ছে? মানে তাতে তোমাদের যদি আবার নতুন করে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হয়, সেটা তোমাদের জন্য কতটা, মানে আবারও তো নতুন করে তাহলে তোমাদের ভীষণ চ্যালেঞ্জিং একটা ব্যাপার হবে যদি আবার নতুন করে আবার এই পরিকল্পনা যদি আবার নতুন করে আমাদের প্রমাণ দিতে হয়। আমাদের বক্তব্য, আর কতবার প্রমাণ দিতে হবে আমাদের? তার কারণ যোগ্য শিক্ষক হিসেবে আমরা যদি যেই চাকরির জন্য আমরা দাবিদার ছিলাম, যে দুর্নীতির জন্য আমাদের এইভাবে শেষ করে দেওয়া হচ্ছে, যে আবার যদি পুরো বাতিল করে দেওয়া হয়, তার মানে যোগ্য এবং অযোগ্য যদি একই জায়গায় থাকে, এসএসসির মতো যদি আবার বিষয়টাকে যদি গুলিয়ে দেওয়ার প্রচেষ্টা করা হয়, এদের তো সদিচ্ছা নিয়ে আমাদের প্রশ্ন বারবার। তার কারণ পরিকল্পিত দুর্নীতি করা হয়। অর্ণব বাবুর কাছ থেকে যে তাহলে এই অর্ণব বাবুর মতো যারা নিজেদেরকে যোগ্য বলছেন অথচ তারা চাকরি পাননি, চাকরি প্রার্থী টেটে যারা এলিজিবল ছিল, তাহলে কি চান, কি সলিউশন তারা চাইছেন তাহলে এই ডিভিশন বেঞ্চের কাছে?
অর্ণব, আপনি এবং আপনার মতন যারা টেট উত্তীর্ণ, যারা আপনারা নিজেদের যোগ্য বলছেন কিন্তু চাকরি পাননি, তাহলে আপনারা আজকের এই রায়ে কোন দিকে তাকিয়ে রয়েছেন? আমরা একটা জায়গায় আশাবাদী এই কারণে যে 32,000-এর ক্ষেত্রে যারা যোগ্য শিক্ষক, আবার বলছি যারা যোগ্য শিক্ষক, তারা যদি সেক্ষেত্রে তাদের নিজেদের অধিকার পায় এবং আমরা যারা বঞ্চিত হয়ে পড়ে আছি তারা যদি স্কুল ঘর পাই, সেই বিকল্প পন্থা যদি আজকে রায়দানের মধ্যে যদি বেরিয়ে আসে, সে এর থেকে ভালো কিছু ব্যবস্থা হতে পারে না। কারণ আমরা তো একটা জায়গায় আস্থাশীল যে যোগ্য অযোগ্যকে বারবার মিশিয়ে দেওয়ার যে একটা ট্যাক্টফুলি একটা যে প্রচেষ্টা করা হচ্ছে, সেই ক্ষেত্রে কোথাও যেন রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে এই ক্ষেত্রে যেন মাননীয় বিচার ব্যবস্থা যেন খুব কঠিন একটা সিদ্ধান্ত নেয় যে যারা এইখানে আসীন হয়ে আছে এই পদে, বারবার তারা দুর্নীতি করবে এবং যোগ্য অযোগ্যকে মিলিয়ে দেবে, তার সাফারার শুধুমাত্র আমরা হব। অর্ণব, ইতিপূর্বে যখন কলকাতা হাইকোর্টে এই মামলা হয়েছে, তখন যে গ্রাউন্ডে চাকরি বাতিল হয়েছিল 32,000-এর, সেখানেও কিন্তু দুর্নীতির তথ্য সামনে উঠে এসছে। আপনারাও একই অভিযোগ করছেন, ছত্র দুর্নীতি হয়েছে, এবং আজকে ইতিমধ্যেই যে রায়দান পর্ব শুরু হয়েছে সেখানেও কিন্তু বিচারপতিরা যে রায় পড়ছেন সেখানেও কিন্তু কিভাবে দুর্নীতি হয়েছে সেই বিষয়গুলোই উঠে আসছে। কিন্তু এই তোমার মাধ্যমে একটা খবর আমি ওনাদেরকে দিয়ে দিতে চাই। আপাতত এই মুহূর্তে একটা স্বস্তির খবর পাওয়া যাচ্ছে যে চাকরি বাতিল হচ্ছে না। এই মুহূর্তে বিগ ব্রেকিং বলা যেতে পারে যে এই মুহূর্তে একটা স্বস্তির খবর পাওয়া যাচ্ছে, 32,000 চাকরি বাতিল হচ্ছে না। আমার কাছে একটুখানি সুপ্রিয়, তোমার মাধ্যমে আমি তাদের কাছে খবর পৌঁছানো, তুমি তাদের রিয়াকশন পরে নেবে। তবে সুমন, মুখ থেকে শুনলাম যে এই মুহূর্তে সকলের কি রায় বহাল হয়েছে, মানে আচ্ছা, এই মুহূর্তে তাহলে পরবর্তীকালে আমাদের আগামী দিনের ব্যবস্থা দেখতে হবে যে এর মধ্যে সম্পূর্ণ রায় আমরা তো পড়িনি, এবং এই ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে পরবর্তীকালে আমরা হয়তো উচ্চতর আদালতের দিকে আমরা যাব, উচ্চতর আদালতের দিকে আমাদের যেতে হবে। কারণ অনেক দুর্নীতি ছিল এবং রায়দানের ক্ষেত্রে মাননীয় বিচার ব্যবস্থা কি করছে এবার সেটা এবার দেখার দরকার। যে এই মুহূর্তে আমরা আশাবাদী ছিলাম যে এত দুর্নীতি হওয়া সত্ত্বেও হয়তো আমাদের দিকটা ভেবে দেখা হবে যারা বঞ্চিত চাকরি প্রার্থী ছিলাম। এবার দেখা যাক, আগামী দিনে সময় বলবে কি করা যায়। তোমার নামটা বলো পুরোটা। অর্ণব ঘোষ, 2014 চাকরি করছি। সেই জায়গা থেকে কি আপনারা নতুন করে আশার আলো দেখতে পাচ্ছেন? আশার আলো দেখতে পাচ্ছি এবং পরবর্তীকালে সম্পূর্ণ রায়দানটা এখন দেখতে আপনাদের মুখ থেকে শুনছি কতটুকু তাদের ব্যবস্থা করা হয়েছে। আমরা যারা বঞ্চিত চাকরি প্রার্থী ছিলাম এই আমাদের আস্থা আছে, আমরা এতটুকু দুর্নীতির আশ্রয় নিয়ে চাকরি পাইনি, তাহলে আমরা এই গ্লানি থেকে মুক্তি চাই এবং আমরা সত্যের জয় হোক, সেটা আমরা পেয়েছি এবং সেটা আমরা এটাই চেয়েছিলাম। সত্যমেব জয়তে, কথাটা একদম মিলে গেল, সত্যমেব জয়তে এটা মিলে গেল একদম। আমরা আপাতত তাই শুনলাম, যেটুকু শুনলাম আমরা তাতে আপনি যেটা বলতে চাইলেন ওটাই বুঝলাম যে আমাদের সার্ভিস কন্টিনিউ থাকছে। একদম 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 খুশি, একদম খুশি। সত্যমেব জয়তে, এই কথাটুকুই শুধুমাত্র বলবো, সত্য এটাই বলবো। এই রিক্রুটমেন্টে কোনো অযোগ্য নেই, কোনো অযোগ্য নেই, সেটাই এখানে আমাদেরকে মাননীয় বিচারপতি আমাদেরকে সেই রায় দিয়েছে। এখানে কোনো অযোগ্য নেই। 32,000 প্যানেলের মধ্যে থেকে একজন ব্যক্তিও ত্রুটিপূর্ণ নয়, এবং আমাদের এই প্যানেল থেকে কেউই কোনো রকম দুর্নীতির আশ্রয় নিয়ে চাকরি পায়নি। সেই জন্য আমরা এক্সপেক্টেড ছিলাম যে আমরা সত্যের জয় পাবো, আমরা যেহেতু দুর্নীতির আশ্রয় নিয়ে চাকরি পাইনি। আমরা সত্যের জয় পেয়েছি। আমার নাম সমীর কুমার মণ্ডল। আমার নাম প্রবীর মণ্ডল। আমার বাঁকুড়া ডিস্ট্রিক্ট। খুব খুশি, খুব, যেহেতু আমরা কোনো দুর্নীতির আশ্রয় নিয়ে আজ পর্যন্ত কোনো কিছুভাবে চাকরি যেহেতু পাইনি, তাই আমরা খুবই খুশি যে আমরা যেহেতু আমাদের উপর যে সাপ এসেছিল সেটা থেকে আমরা আজ মুক্তি পেলাম। করণীয় যে আমরা যে অভিযোগগুলো করেছিলাম যে দুর্নীতির কারণে আজকে এই চ্যালেঞ্জের মুখে পড়েছে, সেইটাকে কিন্তু আপনি কোনোভাবেই বলতে পারেন না যে সেটা মিথ্যা ছিল। কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন জেল কাস্টডিতে ছিলেন আমাদের এই যে প্রাথমিক পর্ষদের যিনি মানিক ভট্টাচার্য, আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী। সুতরাং একটা পোর্শন আর গোটা যে এটা সিঙ্গেল বেঞ্চের রায়টাই যে একমাত্র তা না, তাহলে
সেটা ডিভিশন বেঞ্চে গেছে, তাহলে সেখানে মান্যতা পেয়েছিল। সুপ্রিম কোর্ট অবধি গেছে, সেখানে মান্যতা পেয়েছিল। তারপরে সেটা এই বেঞ্চে স্পেশালি হাই কোর্টে এটা ডিভিশন বেঞ্চে এসে এটার যে জাজমেন্টটা আসলো, সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই যারা সত্যিকারের ম্যানিপুলেটেড নন তাদের চাকরিগুলো বাদ যায়, সেটা কিন্তু আমরা যারা লড়াই আছে আমরা কখনো বলিনি। আমরা আমাদের কথাটা প্রথম থেকে এটা ছিল, যেগুলো SMS এর মাধ্যমে চাকরি নিয়েছে, যারা টেট কোয়ালিফাই করেনি অথচ তারা চাকরি করছেন, যারা রিজার্ভেশন রুল ভায়োলেট করে চাকরি করছেন, যারা কিনা আমরা জানি না মেরিট লিস্ট এখনো অবধি পাবলিশড হয়নি, যারা কিনা চাকরি করছেন, সেই জায়গাগুলো তোকে আপনি অস্বীকার করতে পারেন না। আজকে আপনাদের কাছ থেকে যেটা জানতে পাচ্ছি যে জায়গায় দাঁড়িয়ে এই যে একটা ভারসাম্য একটা নষ্ট হয়ে যাওয়ার প্রবল জায়গা রয়েছে, এটা যে একদম, কারণ এটা একদম বুঝতে হবে আমাদের একদম ফাউন্ডেশন, আমাদের এলিমেন্টারি এডুকেশন প্রাথমিক, সেই জায়গা থেকে যদি আজকে 32,000 কর্মহারা হন, একটা ম্যাসিভ একটা ফ্যাটাল জায়গা শিক্ষা জগতে ঘটতে যাবে। সেই একটা রায়ের তো একটা দৃষ্টিভঙ্গি থাকে সেই জায়গা থেকে, তার মানে এটা নয় যে আমরা দিনের পর দিন যেটা বলেছি সেইটাকে আজকে মিথ্যা প্রমাণিত হলো, এটা কিন্তু কোথাও সরলীকরণ হবে। ডেফিনেটলি আমাদের আইনজীবী আমরা আমাদের মতন করে যে লড়াইটা আছে সে লড়াইটা আছে, থাকবে, এবং তার মধ্য দিয়ে এটা আমরা এগোবো। কারণ লড়াইতে হার জিত দুটোই হয়, আর বিশেষ করে কোর্টের লড়াইতে অনেক কিছুর উপরে ডিপেন্ড করে, পরিবেশ পরিস্থিতি, আর্গুমেন্ট, তথ্য সব কিছু নিয়ে একটা রায় দান হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এরকমটা বলবো না যে এই রায়টা না ভুল বা ঠিক, এই জায়গায় নয়, নিশ্চয়ই সামগ্রিকতার প্রেক্ষিতে হয়েছে। পরবর্তীতে আমরা যারা বলেছি যে দুর্নীতির আমরা প্রত্যক্ষ শিকার, সেক্ষেত্রে কিভাবে পরবর্তীতে এগোনো যায়, নিশ্চয়ই আমাদের আইনজীবীর মারফত যাব। অরুণিমা পাল, কিন্তু মানে আপনাদের যে জায়গাটা সেটা কিভাবে হবে? হ্যাঁ, মানে আপনারা তো সুযোগ কিভাবে? না, আমরা তো পাচ্ছেন না, মানে জায়গাটা পাচ্ছেন না, এবার কি হবে? আপনাদের না, আমাদের সেটা অপূরণীয়ই থেকে গেল না। আমাদের কিন্তু দেখুন, তার মানে এটা নয়, আমাদের কিন্তু এখনো কেস চলছে, আমাদের কিন্তু এখনো পর্যন্ত এটা নিয়ে কোর্টে লড়াই চলছে। আপনারা রাস্তার লড়াই দেখেছেন চলছে, এবং কোর্টেও কিন্তু আমাদের লড়াই চলছে। সেখানে কিন্তু এখনো এটা প্রমাণিত হয়নি যে আমাদের দাবিগুলো অন্যায্য। আমরা সেই টেট কোয়ালিফাই না করে চাকরি চাইছি, আমরা ইন্টারভিউ যথাযথভাবে না দিয়ে চাকরি চাইছি, আমাদের একাডেমিক কোয়ালিফিকেশান অ্যাকর্ডিং টু প্রাইমারি শিক্ষা পর্ষদের দেওয়া সত্ত্বেও নেই, তাও চাকরি চাইছি। সুতরাং ওই জায়গাগুলোতে আমাদের লড়াই চলবে, আশাবাদী আমরাও একদিন না একদিন ন্যায় বিচার পাবো। আদালতের পর্যবেক্ষণ কিছু অনিয়ম হয়েছে, কিন্তু তার জন্য সবার চাকরি যাওয়া উচিত না, এমনটা মনে করছে আদালত। হ্যাঁ, এবার বললাম তো অনেকগুলোর পরে ডিপেন্ড করে, সেই জায়গায় দাঁড়িয়ে তারা ভেবেছেন যে আর সিবিআই অলরেডি ফাইন্ড করেছে যেগুলো ইরেগুলারিটিস, কতগুলো ক্যান্ডিডেট যাদের সার্ভিস অলরেডি টার্মিনেট হয়েছিল, বাকি যারা ফল্ট অফ দ্য অথরিটির জন্য তাদের সার্ভিসটা কোনোভাবে টার্মিনেশন হতে পারে না, সেই জন্য সিঙ্গেল বেঞ্চের অর্ডারটাকে সেটিসফাইড করেছে। যারা যারা চাকরি করছিল তারা চাকরিটা করবে, এবং সিঙ্গেল বেঞ্চে যে অর্ডার, সেই অর্ডারটা ডিভিশন বেঞ্চ সেটা চাই। সেই সংখ্যাটা কতজনে বাতিল হয়েছে? 266। আর অবজারভেশন কি, যেহেতু এই যে ইরেগুলারিটিস হয়েছে তার জন্য যারা ইনোসেন্ট, তারা কোনো জন্য সাফার না করে, কারণ ইনোসেন্টের কোনো ফল্ট নেই, এবং তাদের যে সার্ভিস পিরিয়ড, কন্টিনিউশন অফ সার্ভিস পিরিয়ডের কথাটা ডিসাইড চিন্তা করেই মহামান্য আদালত অবজারভেশন দিয়েছেন যে যেহেতু যারা চাকরিটা পেয়েছিল তাদের এখানে কোনো ফল্ট নেই, অথরিটির কোনো ফল্টের জন্য তাদেরকে কোনোভাবে টার্মিনেট করা যেতে পারে না। এবং পর্ষদকে আরে বাবা, তারটা ছিড়বে তো। আমরা দুপক্ষেরই বক্তব্য শোনাচ্ছিলাম। যারা 9 বছর ধরে কাজ করছিলেন তারা স্বাভাবিকভাবে খুশি এই রায়, কিন্তু যারা বলছিলেন যে তারা দুর্নীতির শিকার হয়েছেন, ধর্মতলে যারা দীর্ঘদিন বিক্ষোভ করছিলেন, তারা বলছিলেন তারা তাদের মতো লড়াই চালিয়ে যাবেন। তবে আমার সহকর্মী শ্রাবন্তী এই মুহূর্তে সঙ্গে রয়েছেন আদালত চত্বর থেকে। শ্রাবন্তী, তোমার কাছে আমি পরিষ্কার হতে চাইবো, আদালতে ডিভিশন বেঞ্চ ঠিক কোন কোন বিষয়গুলো উল্লেখ করে এই রায় দান করলেন?
দেখো শর্মিষ্ঠা, কেন বাতিল হয়ে গেল? যেরকমটা 32,000 চাকরি। তোমাকে একটু আটকাচ্ছি, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে সাংসদ কল্যাণ ব্যানার্জি আমার সঙ্গে রয়েছেন। আজকের এই রায়দান সম্পর্কে আপনি কি বলবেন, যে 32,000 চাকরি বাতিল না চাকরি থাকলো প্রাথমিকে, আপনার রিয়াকশন? আমরা কথা বলবো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, কথা বলবো, তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। তবে শ্রাবন্তী, এই মুহূর্তে যে খবরটা আমরা ব্রেক করেছি, সব থেকে বড় খবর যে 32,000 চাকরি বাতিল নয়, 32,000 চাকরি থাকছে। কারণ 9 বছর ধরে যারা কাজ করছেন তাদের পরিবারের দিকটাও দেখতে হবে, সেই বিষয়গুলো উল্লেখ করে এই রায়দান ঘোষণা হলো। আমরা আরো একবার যোগাযোগ করেছি সাংসদ কল্যাণ ব্যানার্জির সঙ্গে, আপনার রিয়াকশন? খুবই ভালো লাগছে। এতদিনকার যে লড়াই হয়েছে, সেই 2023 থেকে এপ্রিল মে মাস থেকে আজকে 2026 ডিসেম্বর, যখন চাকরি টার্মিনেট করে দিয়েছিল তখন অ্যাপিল কোর্টে আমি মুভ করে ওদের চাকরি সেভ করেছিলাম। তারপরে সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্ট আমাদের জিতিয়েছিল, ফেরত পাঠিয়েছিল ডিভিশন বেঞ্চে। আজকে সত্যের জয় হলো। একটা জজ যখন পলিটিক্যাল ইন্টেনশন নিয়ে এগোয় তখন এইরকম ধরনের জাজমেন্ট অভিজিৎ গাঙ্গুলির মতো জজ দিতে পারে। থরলি পলিটিক্যাল ইন্টেনশন ছিল, সেটা পরবর্তীকালে প্রমাণিত। আমরা এই কথাটাই বারবার বলে এসেছিলাম, আজকে তা প্রমাণিত হয়ে গেল। উনি তো বলেছেন চাকরি খেয়ে দেবো 32,000। আজ আমরা চাকরি দিয়ে দেখিয়ে দিলাম অভিজিৎ গাঙ্গুলিকে যে আপনি বিচার ব্যবস্থার একটা কলঙ্ক একখানা। যার পলিটিক্যাল উদ্দেশ্য থাকে সে পলিটিক্যাল উদ্দেশ্য কখনো সফল হতে পারে না। জজ সাহেবদের অনেক ওপরে উঠতে হয়, কারো পলিটিক্যাল অ্যাপ্লিকেশন থাকতেই পারে জজ হওয়ার আগে, কিন্তু দুর্ভাগ্যবশত দেখছি যে সেই জায়গাগুলো রয়েছে। এবং কলকাতা হাইকোর্টে কিছু সিপিএম এর লয়ার মিলে একটা কোটারি করে অনেক জজের কাছ থেকে অনেক কিছু অর্ডার পেয়ে যাচ্ছে 2-3 জন জজের কাছে। এটাও খুব দুর্ভাগ্যজনক। তাদের ব্যাকগ্রাউন্ডও সিপিএম ভিত্তিক রয়েছে। এগুলো খুব দুর্ভাগ্যজনক। অভিজিৎ গাঙ্গুলি যা করেছে তা বিশ্বের কলঙ্ক। বেশ, ধন্যবাদ। আমরা তৃণমূল সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের রিয়াকশন আপনাদের সামনে শোনাচ্ছিলাম এবং তারা স্বাভাবিকভাবেই বলছেন এটা তাদের জয়, সত্যের জয় বলে ব্যাখ্যা করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শ্রাবন্তী। সিঙ্গেল বেঞ্চের রায়, অর্থাৎ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় আজ বাতিল হয়ে গেল। ঠিক কোন কোন বিষয়গুলো উল্লেখ করে এই ডিসিশন নেওয়া হলো, এই রায় ঘোষণা করা হলো, কোর্টরুমের ভেতরে কি হলো আজ? 9 বছর চাকরি করেছি আমরা, আমাদের প্রত্যেকে আমরা নিশ্চিন্ত ছিলাম। 4 আনা পয়সা আমরা খরচা করিনি, আমরা আমাদের কষ্টে চাকরিটা পেয়েছি। আমরা নিশ্চিন্ত ছিলাম, আমাদের আইনের উপরে ভরসা ছিল। আমরা জানতাম জয় একদিন না একদিন ঠিক আসবে। এই যে যত রকম অভিযোগ করে গেছে এবং মিডিয়ার সামনে তারা বাইট দিয়ে গেছে, বিভিন্ন উকিলরা বলুন বাইট দিয়ে গেছে, তার কিন্তু কোনো তথ্য প্রমাণ ছিল না। যেগুলো আমাদের আইনজীবীরা ওখানে কোর্টে দাঁড়িয়ে মহামান্য বিচারপতিদের সামনে সেইগুলোকে খণ্ডন করেছে, যার জন্য আজকে বিচারপতিরা সন্তুষ্ট হয়েছেন এবং আমাদের এই 12 মায়ের সেই কালিমা লিপ্ত যেই রায় সেইটাকে সেট অ্যাসাইড করে আজকে আমাদের পরিবারের মুখে হাসি ফুটিয়েছে। আমাদের ছোট ছোট সবার বউ আছে, সবার ছোট ছোট বাচ্চা আছে। আমরা দুশ্চিন্তা ছিলাম আজকে যদি চাকরি চলে যায় আমরা কি খাওয়াবো, আমাদের সবার হোম লোন রয়েছে, আমাদের সবার বিভিন্ন রকম বাবা মার দায়িত্ব, ওষুধপত্র, সেগুলো কি করে চলবে। আমাদের এরপরে সুইসাইড করা ছাড়া রাস্তা ছিল না, কিন্তু আমরা আইনের উপরে ভরসা রেখেছি যে যতই চক্রান্ত করুক না কেন সত্যের জয় আসবেই এবং এসছে। অমিত শাহ। শ্রাবন্তী, তুমি রিয়াকশনগুলো নিচ্ছিলে, প্রত্যেকটা মুহূর্তের আপডেট, প্রত্যেকটা মুহূর্তের রিয়াকশন আপনাদের সামনে তুলে ধরছিলাম। কারণ স্বাভাবিকভাবে দুটো পক্ষ রয়েছে, যারা 9 বছর ধরে কাজ করেছেন তারা আজকে খুশি, কারণ তাদের দিকটা বিবেচনা করে দেখা হয়েছে, তাদের পরিবারের দিকটা দেখতে হবে। যারা সুযোগ পাননি তাদের জন্য পুরোপুরি বিষয়টাকে ড্যামেজ করে দেওয়া যায় না, এই কথাগুলোর উল্লেখ করা হয়েছে। আর ঠিক কোন বিষয়গুলো মাথায় রেখে আজকের এই রায় ঘোষণা করা হলো, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চে যে রায় দিয়েছিলেন সেই রায় খারিজ করে দেওয়া হলো ডিভিশন বেঞ্চে, কোন বিষয়গুলো উল্লেখ করা হয়েছে শ্রাবন্তী?
শর্মিষ্ঠা, যখন সিঙ্গেল বেঞ্চের রায় দেওয়া হয়েছিল তখন গোটা ইন্টারভিউয়ের যে প্রসেস ছিল সেটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার বক্তব্য ছিল যেভাবে একেবারে ইন্টারভিউ হয়েছে তার প্রত্যেকটি প্রসেসে ছিল গলদ, এবং ঠিক সেই কারণের জন্য এই গোটা প্রসিডিংসটার উপরে প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে। তাই ৩২,০০০ যারা অপ্রশিক্ষণ ছিল তাদের চাকরি বাতিল। আজকে ডিভিশন বেঞ্চ প্রথমে সিঙ্গেল বেঞ্চের এই রায়টা উল্লেখ করেন। তার বক্তব্য যে আমরা যখন সিদ্ধান্ত নিচ্ছি প্রত্যেকটা বিষয়ের বিবেচনা করতে হয়েছে। প্রসঙ্গ উঠে এসেছে সিবিআইও। বিচারপতি তপব্রত চক্রবর্তীর পর্যবেক্ষণ হচ্ছে যে আদালত কোনো রোমিং এনকোয়ারি চালাতে পারে না, অর্থাৎ ঘুরে ঘুরে প্রত্যেকের কাছে যাবে, প্রত্যেকের কাছ থেকে তথ্য সংগ্রহ করবে। এই কাজটা ঠিক আদালতের নয়। যদি কোনো রকম ভাবে ক্রিমিনাল ম্যাটার হতো, অর্থাৎ কেউ যদি কাউকে খুন করে থাকতো, সেক্ষেত্রে এই প্রশ্ন উঠলেও এই ধরনের মামলার ক্ষেত্রে এটা সম্ভব নয়। দুই, যারা এরকমভাবে এতদিন ধরে চাকরি করছেন, 9 বছর ধরে চাকরি করছিলেন তখন কিন্তু তাদের যে কোয়ালিটি বা তাদের যে পড়াশোনা করানোর উপরে কোনো ধরনের প্রশ্ন ওঠেনি। এবং 3, সর্বোপরি যখন এই ইন্টারভিউ হচ্ছিল তখন যিনি এক্সামিনার ছিল তিনি যে টাকা পেয়ে হায়ার মার্কস দিয়েছেন এই ধরনের কিছু কিন্তু প্রমাণিত হয়নি, যার ফলে গোটা ইন্টারভিউটা যে গলদ সেটার উপরে একেবারেই বলা যাচ্ছে না। তবে সর্বোপরি শর্মিষ্ঠা, যেটার উপরে তিনি কনসেন্ট্রেট করেছেন, মামলা কারা করেছিল। যারা মামলা করেছিলেন তারা কিন্তু কেউ চাকরি প্রার্থী ছিলেন, তারা চাকরি প্রার্থী ছিলেন কিন্তু তারা চাকরি করছিলেন না। ফলে যারা পাশ করলেন না তাদের জন্য গোটা প্রসিডিংসটাকে ড্যামেজ করা হবে, নষ্ট করা হবে, এটাকে কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। আর ঠিক সেই কারণের উপরে, সেই যুক্তির উপর নির্ভর করে ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায়কে খারিজ করে দেওয়া হলো। তোমার মনে থাকবে যখন এসএসসির ক্ষেত্রে 26,000-এর প্যানেল বাতিল হচ্ছিল তখন গোটা প্রসিডিংসটাকে একটা সার্বিকভাবে দেখা হয়েছিল এবং সেই সময় সোসাইটির উপর একটা প্রভাব পড়তে পারে। তার কারণ শিক্ষকরা হচ্ছেন জাতির ভবিষ্যৎ। এই প্রসঙ্গটিও উল্লেখ করা হয়েছে আজকের রায়ে। বিচারপতি তপব্রত চক্রবর্তীর বক্তব্য হচ্ছে তোমার কাছে একটা রিঅ্যাকশন নিতে চাইবো। তুমি আদালতের ভেতরে ছিলে, কোর্টরুমে পুরো বিষয়টাই শুনেছো। যারা ধর্মতলায় মানে যারা বলছেন যে আমরা দুর্নীতির শিকার, দুর্নীতি হয়েছে বলে আমরা চাকরি পাইনি, যারা এই দাবি করেছেন, মানে মূলত যারা মামলাও করেছিলেন তারা বারবার দুর্নীতির কথাটা বলছেন। আজকের আদালতের ভেতর যখন দুই বিচারপতি রায় শোনাচ্ছিলেন তখন কি এই দুর্নীতি প্রসঙ্গে কোনো কথা এসেছে, না এই 9 বছরে তাদের কাজের পারফরমেন্স যেটা সেটা দেখা হয়েছে? আমি তোমার কাছে এই রিঅ্যাকশন নেব, তুমি সঙ্গে থাকো। উৎকণ্ঠাটা আজ সকাল থেকে না কাল থেকে ছিল, যখন আমরা দেখেছি কজ লিস্টে। কিন্তু আমরা অনেক পজিটিভ ছিলাম যে আমরা সমস্ত তথ্য প্রমাণ দিয়েছি। আমাদের লয়াররা তারা সমস্ত আমাদের দিকগুলো দেখে সব কিছু যে অভিযোগ আমাদের প্রতি আনা হয়েছিল সব অভিযোগগুলো খারিজ করার জন্য, খণ্ডন করার জন্য সমস্ত তথ্য প্রমাণ আমরা দিয়েছিলাম। সেই অনুযায়ী আমাদের লয়াররা আমাদের হয়ে লড়েছেন এবং সব নমস্য আমাদের বিচারপতি তপব্রতবাবু এবং তপব্রতবাবু, উনি সমস্তটাই শুনেছেন ধৈর্য ধরে, প্রত্যেকটা পয়েন্ট শুনে উনি আমাদের আজকে কলঙ্কমুক্ত করলেন। তার জন্য ওনার কাছে আমরা কৃতজ্ঞ এবং ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার কিছু অবশ্যই আমার ফ্যামিলিতে আমার ফ্যামিলি, আমার হাজবেন্ড চাকরি করে, আমার ছেলে পড়াশুনো করছে, আমাদের সবার তো একটা লাইফস্টাইল আছে, তাহলে সেই জায়গা থেকে নষ্ট হয়ে যাবে। ফ্যামিলি তো অনেকের তো আছে, একজনই আর্নিং মেম্বার, তাদের কি অবস্থা হবে? আর সব থেকে ব্যাপার হচ্ছে আমার পরিশ্রমটা, আমার ফ্যামিলি বাঁচলো, আমার পরিশ্রম, আমার যে পরিশ্রম, আমি পরিশ্রম করে চাকরি পেয়েছি, সেই পরিশ্রমের মূল্যটা তো আমি পাবো। আমার চাকরি চলে গেলে কতটা কষ্ট হবে তার থেকে ব্যাপার হচ্ছে আমার পরিশ্রম, আমি কষ্ট করে পড়াশোনা করেছি তবে চাকরি পেয়েছি, আমি কারো দয়ায় চাকরি পাইনি। তো আমার চাকরিটা আমি ফেরত পেয়েছি, আমি খুব, আর কিচ্ছু বলার নেই। আমার নাম মৌসুমী রায়, আমি ভাঙন নর্থ সার্কেলের সাতুরিয়া এপি স্কুলের টিচার। ওয়েলকাম। আমরা এবার সরাসরি নজর রাখবো একটু শিলিগুড়িতে। সেখানে প্রসেনজিৎ রয়েছেন আমাদের সহকর্মী, আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, 32,000 যে চাকরি সেই বহাল রাখলো ডিভিশন বেঞ্চের রায়, তাই বলল। শিলিগুড়িতে সেখানে যারা ছিলেন তাদের মধ্যে কি রিঅ্যাকশন পাচ্ছ? দেখো, খবরের জেরে স্বস্তির হাওয়া এবং বিভিন্ন স্কুল থেকে ইতিউতি শিক্ষকরা জড়ো হচ্ছেন এবং দেখতেই পাচ্ছ মুখে অল্প অল্প হাসিও তাদের মুখে রয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছে। আপনি শুনে নিয়েছেন এতক্ষণে রায়, আজকের রায় নিয়ে আপনার কি রিঅ্যাকশন? না, আপাতত হয়তো 33,000 লোকের চাকরি বাঁচলো, কিন্তু এই রায়ে
প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা প্রশ্রয় পেয়ে গেল, এটাই খুব ভবিষ্যতের পক্ষে খুব খারাপ হবে আর কি। যারা ধর্মতলায়, হ্যাঁ বলুন বলুন বলুন। প্রাতিষ্ঠানিকভাবে যারা দুর্নীতি করলেন, যে তথ্য আদালতের কাছে পেশ করা হলো আইনের দিক থেকেও, সেটাকে যদি গ্রাহ্য না করা হয় তাহলে তো আগামী দিনে দুর্নীতি তারা করতে এখানে একটা প্রশ্রয় পাবেই। ধর্মতলায় যারা অবস্থান করছেন তারা বলছিলেন যে তারা দুর্নীতির শিকার, তাহলে তারা যে দুর্নীতির অভিযোগগুলো এতদিন করছিলেন, আজকের এই রায় কোথাও কি পুরোপুরিভাবে একটা ধারণা তৈরি হলো যে এগুলো সব মিথ্যে? আপনি মানে আইনজীবী তো অবশ্যই, তার পাশাপাশি রাজনীতিবিদ হিসেবে আপনার কি রিয়াকশন হবে এটা? যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, আমরা কথা বললাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে এবং তিনি স্বাভাবিকভাবে বলছেন যে প্রাতিষ্ঠানিক দুর্নীতিটাই কোথাও একটা প্রতিষ্ঠিত হলো। আজকে ডিভিশন বেঞ্চে যে রায় দেওয়া হলো তাতে যারা বলছিলেন যে তারা দুর্নীতির শিকার, যারা অভিযোগ করছিলেন দীর্ঘদিন ধরে প্রাথমিক দুর্নীতি হয়েছে, কেউ SMS এর মাধ্যমে চাকরি পেয়েছে, সেই বিষয়টাই কোথাও প্রতিষ্ঠিত হলো। তবে স্বাভাবিকভাবে ডিভিশন বেঞ্চের রায় খুশি যারা 9 বছর ধরে কাজ করছিলেন তারা।